নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আবার জানিয়ে দিই, মতামত সন্ধ্যেবেলায় 6:30, 7টা, 7:30 নাগাদ আপলোড করা হচ্ছে। আর আমাদের অনুষ্ঠান পলিটিক্স সকালবেলায় 8টার সময় আপলোড করা হচ্ছে, যে কোনো সময়ই দেখে নিতে পারেন। আর আমাদের বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, তাতে করে আপনার কাছে যে নোটিফিকেশন সেটা চলে যাবে। শুরু করছি আমাদের অনুষ্ঠান। আজকের শীর্ষক, এক মিথ্যেবাদী নির্লজ্জ প্রধানমন্ত্রীর ভাষণ। দেশের মানুষের লজ্জা। আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িয়ে আছি তাদের কাছে লজ্জা। এক মিথ্যেবাদী নির্লজ্জ প্রধানমন্ত্রী, তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো এক সংস্থায় রমানাথ গোয়েঙ্কা বক্তৃতা দিলেন। রমানাথ গোয়েঙ্কা স্মৃতি বক্তৃতা। যদি প্রধানমন্ত্রী হওয়া স্তক একটা সাংবাদিক সম্মেলন করেননি, বা বলা ভালো সম্মেলন করার সাহস দেখাতে পারেননি, যিনি স্বাধীন নিরপেক্ষ সাংবাদিকদের সামনে বসতে অস্বীকার করেছেন, বসলে এক গ্লাস জল খেয়ে উঠে গেছেন, তিনি সংবাদপত্র, তার স্বাধীনতা ইত্যাদি নিয়ে কথা বললেন। 1950 সাল থেকে নরেন্দ্র মোদী সেই প্রধানমন্ত্রী যার আমলে প্রায় পুরো বড় সংবাদ মাধ্যম এখন পদানত। এর আগে কখনো এমনটা হয়নি। সংবাদ মাধ্যমের কেউ কেউ, কোনো একজন, কখনো কখনো অনেকে একটা দলের দিকে ঝুঁকে, এরম আমরা দেখেছি, অনেকবার দেখেছি, নিজেদের কাজ করার সময়ও দেখেছি। কিন্তু পুরো বড় সংবাদ মাধ্যম প্রায় পুরো পদানত, একজনের মাথা তুলে কথা বলার ক্ষমতা নেই। ইংরেজি পত্রিকাগুলোতে কিছুটা ছাড় দেওয়া আছে, কারণ তাদের কাগজ এখন পড়ে কজন। আর টেলিভিশন মাধ্যমে তো চাকর বাকরেরা বসে আছে, তাদের আর এখন নির্দেশও দিতে হয় না, তারা নিজে থেকেই খুঁজে পেতে প্রভুর ভজনা শুরু করে। অপারেশন সিঁদুর শুরু হবার পরে এরাই লাহোর, করাচি, ইসলামাবাদ দখল করে নিয়েছিল। এদের কারোর ধক হয়নি জিজ্ঞেস করার যে ভারতের কটা ফাইটার প্লেন পাকিস্তানের আক্রমণে ভেঙে পড়েছে। যুদ্ধ হচ্ছে, এপাশ থেকে ফাইটার প্লেন যাবে, ওপাশ থেকে তো কিছু আসবে। চীন পাকিস্তানকে কতটা সরাসরি সাহায্য করেছিল, চীনকে কি এই সরকার এই ব্যাপারে কোনো কথা বলেছে? না। এসব প্রশ্ন করার জন্য যে কলিজা দরকার, যে দম দরকার, তা এই ভৃত্যদের নেই, চাকর বাকরদের নেই। কারণ মোদিজি ক্ষমতায় আসার পরে প্রথম কাজ হিসেবে সংবাদ মাধ্যমের দখল নিয়েছেন। কাজেই যে সংবাদ মাধ্যম মাত্র কিছুদিন আগেই মনমোহন সিং এর সময় একের পর এক স্টোরি করেছে, সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, তারা এখন মোদিজিকে প্রশ্ন করছে, আপনি 24 ঘন্টা কাজ করার এনার্জি কোথা থেকে পান? মিডিয়াকে চাকর বাকরে পরিণত করা এক স্বৈরাচারী রমানাথ গোয়েঙ্কা স্মারক বক্তৃতা দিতে গেলেন, তাকে ডাকা হলো, এবং সেখানে গিয়ে তিনি জুড়ি জুড়ি মিথ্যে কথাই বললেন। আসুন সেই নির্লজ্জ মিথ্যেগুলোকে দেখার আর বোঝার চেষ্টা করি। বলতে উঠেই প্রথমে তিনি এক কথায় বলে সারলেন যে রমানাথ গোয়েঙ্কা একসময় কংগ্রেসে ছিলেন, তারপর জনসংঘ থেকে সাংসদ হয়েছিলেন। এটাই মোদিজির অনবদ্য মিথ্যে কথা বলার স্টাইল। একটা সত্যি দিয়ে শুরু হবে, কিন্তু গোটাটা মিথ্যে হবে। বললেন না একবারও যে এই রমানাথ গোয়েঙ্কা 42-এ ভারত ছাড়ো আন্দোলনের সময় নিজের পত্রিকাকে বন্ধ রেখেছিলেন ব্রিটিশদের প্রেস সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদের জন্য। উনি নিজে 42-এর ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন, যে 42-এর ভারত ছাড়ো আন্দোলনে আরএসএস, হিন্দু মহাসভার নেতা কর্মীরা অংশগ্রহণ তো করেইনি, বরং ব্রিটিশদের জানিয়েছিল তারা এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য যেভাবে দরকার, যা দরকার করবে, ইংরেজদের সাহায্য করবে। না, মোদিজি রমানাথ গোয়েঙ্কার 42-এ ভারত ছাড়ো আন্দোলনের অংশটা বাদ দিয়ে চলে গেছেন জনসংঘের কথায়। এই রমানাথ গোয়েঙ্কার ইন্ডিয়ান এক্সপ্রেসে গান্ধী হত্যার পরের দিন হেডলাইন ছিল মহাত্মাজি অমর হো গয়ে, গান্ধীজি অমর হয়ে গেছেন।
যেদিন আরএসএস হিন্দু মহাসভা কর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন, সেদিন রমানাথ গোয়েঙ্কার পত্রিকার হেডলাইন ছিল মহাত্মাজি অমর হো গয়ে। এই ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক অপ্পু ই সুরেশ আর প্রিয়াঙ্কা কোটমারাজু, এনারা দুজনে গান্ধী হত্যার পরে তার সমস্ত তথ্য প্রমাণ নিয়ে লিখেছিলেন হিন্দুত্ব ইম্যাজিনেশন, হিন্দুত্বের ধারণাই ছিল গান্ধী হত্যার কারণ। হ্যাঁ, সে বই আছে, সেই লেখাগুলো পরে বই হিসেবে ছাপা হয়েছে ওই ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে। এই রমানাথ গোয়েঙ্কার আদেশে, নির্দেশে আজ সেই হিন্দুত্বের ধ্বজাধারী একজন এলেন সেই রমানাথ গোয়েঙ্কা মেমোরিয়াল লেকচারে ভাষণ দিতে, লজ্জাও করলো না। রমানাথ গোয়েঙ্কা একটা টার্মের জন্য ৭১-এ জনসংঘের প্রার্থী হিসেবে জিতে লোকসভায় গিয়েছিলেন, এটা সত্যি। সেই সময় কংগ্রেসের সঙ্গে ওনার বারবার বিভিন্ন ইস্যুতে বিরোধ হচ্ছিল। তেমনি এটাও সত্যি যে প্রেস সেন্সরশিপ, এই কংগ্রেস জমানার জরুরি অবস্থার প্রেস সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই করে জরুরি অবস্থার সময় তিনি জেলে গিয়েছিলেন। সেই জরুরি অবস্থার সময়ে অরুণ শৌরি ১৯৭৫-এ যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেসে। রমানাথ গোয়েঙ্কা কিছুদিনের মধ্যে অরুণ শৌরিকে এক্সিকিউটিভ এডিটরের দায়িত্ব দিয়েছিলেন। সেই কথা বলতে গিয়ে অরুণ শৌরি বলছেন তিনি বারবার করে সংবাদপত্র, সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলতেন। আজ মোদি জমানা ওই ঘোষিত জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর। এখানে আজ সংবাদপত্রের মালিকদের কিনে নেওয়া হচ্ছে, সংবাদ মাধ্যম বিকিয়ে গেছে এই রেজিমের কাছে। হ্যাঁ, সেই নরেন্দ্র মোদী এলেন রমানাথ স্মৃতি গোয়েঙ্কা স্মৃতি বক্তৃতা দিতে। এ লজ্জা রাখার জায়গা নেই। এরপরেই তিনি আর সাংবাদিকতা ইত্যাদি নিয়ে কোনো কথা বাড়াননি। স্বাভাবিক, সাংবাদিকতা নিয়ে কথা বলতে গেলেই সমস্ত মিথ্যেগুলো বেরিয়ে আসবে। স্বাভাবিক কারণে তিনি চলে গেছেন তার বিকশিত ভারতের বিজ্ঞাপনে, বিকশিত ভারতের বিজ্ঞাপনে, যেখানে নাকি ৯৪ কোটি মানুষকে সোশ্যাল সিকিউরিটি দেওয়া হয়। উনি বক্তৃতাতে বলছেন, নতুন ইংরেজি। মাঠে ঘাটে বলতেন মুফত কা রাশন মিল রাহা হ্যায়, মুফত কা রাশন, এই কথা উনি বলেন। এতটাই বিকশিত ভারত যে আজ প্রধানমন্ত্রীর ভাষাতে ৯৪ কোটি মানুষ আছেন যাদের সরকারি রেশন না পেলে খাবার জুটবে না। বললেন না সেই বিকশিত গুজরাটি বেনিয়াদের ৪২ জনের কথা যারা ওনার রেজিমে ৮৭,০০০ কোটি টাকা ব্যাংকের সাধারণ মানুষের টাকা নিয়ে কেটে পড়েছেন ভারত থেকে। বললেন না সেই ৫,০০০ নতুন ১০০ কোটি মালিকের কথা, ১০০ কোটি টাকার মালিকের কথা যারা গত ৫ বছরে চলে গেছেন অন্য দেশের নাগরিকত্ব নিয়ে। তারা বিকশিত ভারতে রোজগার করেছেন, টাকা কামিয়েছেন, তারপর আরো বিকশিত হবার জন্য অন্য দেশে চলে গেছেন। এদেশে তাদের ফিউচার নেই। এতটাই বিকশিত ভারত। বললেন না যে ক্ষুধা সূচকে আমরা এখনো কোন তলানিতে পড়ে আছি। বললেন না যে মাত্র গত ৩ মাসে আমাদের রপ্তানি কমেছে ৮%। কোন কারণে, কোন মুখে বলবেন না, সেসব বলেননি। ওনার বিকশিত ভারতের উদাহরণ বিহারে মহিলাদের ভোটদানের শতাংশ বাড়া আর বিজেপি জেডিইউর বিরাট জয়। এমনিতে এত খেলো বক্তৃতা রমানাথ গোয়েঙ্কা স্মৃতি অনুষ্ঠানে খুব কম হয়েছে, কিন্তু এরপরে তিনি এই মঞ্চকে বেছে নিলেন বিরোধীদের আক্রমণ করার জন্য। রমানাথ গোয়েঙ্কা স্মৃতি বক্তৃতায় একটা একাডেমিক ডিসকাশন হয়, অসম্ভব ভালো ভালো বক্তৃতা এখানে আমরা শুনেছি। তারপরের দিন পুরো ভাষণটা যেহেতু ইন্ডিয়ান এক্সপ্রেসে ছাপা হয় আমরা পড়েছি। সংসদীয় গণতন্ত্রে দুপক্ষ, ৩ কি ৫ পক্ষ থাকবে, থাকতেই পারে, বিরোধিতা হবে, কিন্তু এমন নির্লজ্জ বিরোধিতা, তাও আবার এরকম এক মঞ্চ থেকে আমরা দেখিনি। তিনি বললেন কংগ্রেসে ঢুকে পড়েছে আরবান নকশাল, মাওয়িস্ট আর মুসলিম লীগ। হ্যাঁ, এরকম এক মঞ্চ থেকে দেশের প্রধানমন্ত্রী এই কথাগুলো বললেন। the urban Naxal and Maoist forces have infiltrated the Congress 10-15 years ago. They have now turned the Congress into Muslim League Maoist Congress. And today I say with this with full responsibility that this Muslim League Maoist Congress has abandoned national interest for its own selfish motives and is becoming a major threat to the unity of the country.
এই কদিন আগে অপারেশন সিঁদুরের পরে সমস্ত দলের, এমনকি এই দলের কংগ্রেসের প্রতিনিধিদের সারা বিশ্বে পাঠানো হয়েছে। কেন? দেশের কথা বলার জন্য, দেশের দিকটা রাখার জন্য। শশী থারুর গেছেন, দেশের কথা বলেছেন। তিনি বলছেন they have now become major threat to the unity of the country. কংগ্রেস তারা আজকে মাওয়িস্ট, মুসলিম লীগ, আরবান নকশালদের দলের মধ্যে ঢুকিয়েছে। প্রধানমন্ত্রী বলছেন, দেশের প্রধানমন্ত্রী বলছেন মাওয়িস্টরা ঢুকে পড়েছে কংগ্রেসে। উনি সেটা দায়িত্ব নিয়ে বলছেন, উইথ ফুল রেসপন্সিবিলিটি। উনি বলছেন কংগ্রেস এখন মুসলিম লীগ হয়ে গেছে, কংগ্রেসে ঢুকে পড়েছে আরবান নকশাল। পাড়ার মোড়ে চায়ের দোকানে সর্বজ্ঞ হরিদাস পালদের মুখেও এই তত্ত্ব এর আগে শোনা যায়নি। তিনি দায়িত্ব নিয়ে বলছেন কংগ্রেসে মাওয়িস্টরা ঢুকে গেছে। তো ওনারা কি করছেন? ওনার স্বরাষ্ট্রমন্ত্রী দুব্য ঘাস ছিঁড়ছেন। দেশের আইন বলছে সিপিআই মাওয়িস্ট একটা বেআইনি দল, তার নেতা কর্মীরা কংগ্রেসে ঢুকে পড়ছে। এটা যদি প্রধানমন্ত্রী জানেন তাহলে আমাদের এটাও তো জানাতে হবে তারা কারা, তাদের ধরা হচ্ছে না কেন, কোন কারণে সরকার চুপ করে দেখছেন। তারপর আর এক শব্দ আরবান নকশাল, ওনাদেরই সৃষ্টি। এই আরবান নকশাল বা টুকরে টুকরে গ্যাং কারা, এই প্রশ্ন নিয়ে একটা আরটিআই করে জানার চেষ্টা করা হয়েছিল বছর 4 আগে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে এরকম কোন গ্রুপের কথা তারা জানেনই না, কিন্তু প্রধানমন্ত্রী জানেন। তার মানে প্রধানমন্ত্রী প্যারালাল আর একটা দপ্তর চালান, যারা জানেন এই আরবান নকশাল কারা, তো সেটা উনি জানান না, উনি জানাবেন না। কিন্তু এরকম একটা মঞ্চ থেকে এ ধরনের নির্লজ্জ মিথ্যে বলে যাবেন উনি। কংগ্রেসে ঢুকে যাচ্ছে মুসলিম লীগ। আসলে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কিছুই ওনারা জানেন না, জানা কথা নয়। বিশ্বাসঘাতকের দল সেই সময়। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আছে। মুসলিম লীগ পাকিস্তানের পার্টি, পাকিস্তানের দল। একটা অংশ বাংলাদেশেও পাবেন। ভারতবর্ষে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আছে আজ নয়, 1948-এ তারা মানে একদল পুরনো মুসলিম লীগের নেতারা জানান যে আমরা ভারত ছেড়ে কোথাও যাব না, আমরা এদেশেই থাকবো, আমাদের সঙ্গে মুসলিম লীগের কোনো সম্পর্ক নেই। তারা সম্পর্ক ত্যাগ করে তারা দেশের সংবিধানের উপর আস্থা রেখে তাদের রাজনৈতিক দল চালান। পরে তারা জাতীয় কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সেও যোগ দেন। কেরালা বিধানসভা বা লোকসভাতে আইইউএমএল কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি করে নির্বাচনে নামে। তাদের 3 জন সদস্য লোকসভাতে আছে, 2 জন রাজ্যসভাতে আছে, 15 জন আছে বিধানসভাতে। একটা স্টেট রিকগনাইজড পার্টি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। মনমোহন সিং মন্ত্রিসভাতে আইইউএমএল সদস্য আহমেদ পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী কি বলতে চাইছেন? পাকিস্তানের মুসলিম লীগের নেতা কর্মীরা কংগ্রেসে ঢুকে পড়েছেন। আসলে তিনি ওনার এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়া জ্ঞানে মুসলিম লীগ, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের কথা জানেন না, জানা সম্ভব নয়। কিন্তু এই মূর্খের মতো কথা অত বড় একটা মঞ্চ থেকে বলে দিলেন। এরপর সম্ভবত কারুর লেখা এলেন ম্যাকেলে সাহেবের ইংরেজি শিক্ষা নিয়ে। ম্যাকেলে সাহেবের ইংরেজি শিক্ষা, ব্রিটিশরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে গেছে। আমাদের ইতিহাস, আমাদের বিজ্ঞান, আমাদের জ্ঞান ভাণ্ডারের ওপরে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চাপিয়ে আমাদের দেশের যা কিছু তাকে ধ্বংস করার কাজ করেছেই তো। ভগৎ সিং থেকে গান্ধী এই ব্যবস্থা, এই ব্রিটিশ রাজের বিরুদ্ধে সেই জন্যই তো লড়েছিলেন। সেই জন্যই তো নেহেরু মোট 9 বছর জেলে ছিলেন। নেতাজি সুভাষ বসু তার লেখাতে আগামী ভারতের প্ল্যানিং কমিশনের কথা বলেছিলেন, যে প্ল্যানিং কমিশনের নামটুকু বদলে দিয়েছে এই নরেন্দ্র মোদী সরকার। সেই পরিকল্পনাতে শিক্ষা, স্বাস্থ্য থেকে দেশের শিল্প উদ্যোগের কথা তো আছে। আপনারা কি করেছিলেন? সাভারকার মুচলেখা দিয়েছিল, ব্রিটিশদের কথা মতন কেবল হিন্দু মুসলমান বিভাজনের কথা বলেছিল। হেডগেওয়ার থেকে গোলওয়ালকারের একটা লেখাতে ইংরেজদের বিরোধিতা আছে। একজন শহীদ আছে আরএসএস এর, হিন্দু মহাসভার, একজনও ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছেন। হ্যাঁ, দেশ স্বাধীন হবার পরে নেহেরুর নেতৃত্বে একের পর এক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাবার অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে শুরু করে, আইআইএম থেকে শুরু করে, আইআইটি, ভাখরা ন্যাঙ্গল ড্যাম থেকে শুরু করে ভিলাই ইস্পাত কারখানা। আপনাদের কন্ট্রিবিউশনটা কি? গান্ধী হত্যা।
সেই নির্লজ্জ মিথ্যেবাদী এক মূর্খ প্রধানমন্ত্রী একটা অত বড় গুরুত্বপূর্ণ মঞ্চ থেকে পাড়ার পেঁচো মাস্তানের মতো বক্তৃতা দিচ্ছেন। আমাদের দুর্ভাগ্য, আমাদের লজ্জা। বিশেষ করে যে কোনো বিকিয়ে না যাওয়া সাংবাদিক গতকালের ওই রমানাথ মেমোরিয়াল লেকচারের পুরোটা পড়লে যা ছাপাও হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসে, লজ্জা পাবেন। লজ্জায় মাথা হেঁট হয়ে আসবে। দেশের রাজনৈতিক সংস্কৃতির এই অধঃপতন, দেশের প্রধানমন্ত্রীর এই দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের প্রত্যেককে বুঝিয়ে দেবে কোন অন্ধকারে ঢুকে পড়েছি আমরা, কোন অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের। দেশ কেবল শাসক দলের নয়, দেশ শাসক দলের বিরোধীদের। সংসদ কেবলমাত্র শাসক দলের নয়, সংসদ মানে হচ্ছে শাসক দল বিরোধী দল সবার। সরকার কেবল সরকারি দলের নয়, যারা জিতেছে তাদের নয়, গোটা দেশের। সেখানে বিরোধী দলকে যদি বলা হয় তারা আরবান নকশাল, তারা মাওয়িস্ট, তারা দেশের ইউনিটির পক্ষে, তারা দেশের ঐক্যের পক্ষে সবচেয়ে বড় বিপদ, তাহলে সেই সরকারের দরকার কি? ভাবতে হবে এই কথাগুলো, ভাবতে হবে। ভাবুন কোন অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।